কারিগরি পাঠশালার বাংলা 2 সাজেশনে জানাই সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব তোমাদের বাংলা 2 এর সাজেশনটি এবং বাংলা 2 এর সাজেশনটি দেওয়ার আগে আমি তোমাদেরকে এর প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে একটু বলে দেব। তোমাদের এখানে মূলত প্রশ্ন করা হবে ক বিভাগ, খ বিভাগ এবং হচ্ছে গ বিভাগে। ক বিভাগে থাকবে হলো অতি সংক্ষিপ্ত, এখানে থাকবে 10 মার্ক, 10টা প্রশ্ন থাকবে। ঠিক একইভাবে তোমাদের খ বিভাগেও থাকবে হলো 10টা প্রশ্ন, এখানে থাকবে হলো 20 মার্ক, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের জন্য 2 মার্ক করে থাকবে, যেটাকে বলা হচ্ছে সংক্ষিপ্ত। আর হচ্ছে তোমার লাস্টে থাকবে হচ্ছে গ বিভাগে রচনামূলক, এখানে থাকবে 6টা প্রশ্ন, 6টার মধ্যে তোমাদের দিতে হবে হলো 5টা। ক্লিয়ার? সো এখানে তোমাদেরকে এই সাজেশনটি দেওয়ার আগে কিছু টেকনিকের কথা বলে দেবো, যে টেকনিকটা তুমি ফলো করলে এই বাংলার মধ্যে তুমি সহজে কিন্তু প্লাসটা তুলতে পারবা। ঠিক আছে? তো সেই টেকনিকগুলোর মধ্যে প্রথম টেকনিকটা হচ্ছে ঠিক এরকম, যে তোমার কিন্তু রচনামূলকের যে প্রশ্নগুলো থাকবে সেখানে কিন্তু মোট 6টা প্রশ্ন করা হবে। ঠিক আছে? 6টা প্রশ্নের মাঝে দেখা গেল যে তোমার এই যে 5টা অধ্যায় আছে, তোমার বাংলা 2 এর মাঝে কিন্তু আমরা দেখতেছি 5টা অধ্যায় আছে, তাই না? তো 5টা অধ্যায়ের মধ্যে থেকে দেখা যায় যে 3 থেকে 4টা প্রশ্ন তুমি কমন পাবা। মোটামুটি 4টা প্রশ্ন আর কি তুমি 5টা অধ্যায় থেকে কমন পাবা, এবং বাকি যে 2টা প্রশ্ন করা হবে সেগুলো সাধারণত তোমাদের লিখিত পরীক্ষার জন্য আর কি। যেমন মনে করো তোমার হচ্ছে আবেদনপত্র, হ্যাঁ, চাকরির জন্য এইটা আসবে, আর হচ্ছে রচনামূলক আসতে পারে, অথবা ভাব সম্প্রসারণ। ঠিক আছে? তো এইগুলো আসতে পারে। তো এখন মেইন কথা হচ্ছে যে তোমার দেখা গেল যে ওইদিকে তুমি যে রচনামূলকের প্রশ্নের জন্য পড়তেছো ভাব সম্প্রসারণ, তারপরে দেখা গেল রচনা, তারপর হচ্ছে আবেদন, হ্যাঁ, আরও চিঠি যদি পড়া লাগে ওগুলো পড়তে হবে, কারণ ওগুলো থেকে কোনো আসলে স্পেশালভাবে আমি বলতে পারবো না যে ওগুলো আসবে, তাই না? মানে যেমন মনে করো, ধরো এই যে এখানে আমি তোমাদের যদি লিখিতগুলো দেখাই, এখানে রয়েছে ভাব সম্প্রসারণ, লিখিতের জন্য অবশ্যই তোমাকে ভাব সম্প্রসারণ পড়তে হবে। এখন ভাব সম্প্রসারণ পড়তে হবে, এটা আসতেও পারে আবার নাও আসতে পারে। ঠিক আছে? আবার মনে করো লিখিতের জন্য এই দিক থেকে দেখো সারাংশ রয়েছে, তো সারাংশ আসতেও পারে নাও আসতে পারে। ঠিক সেমভাবে রচনা রয়েছে, আবার এদিক থেকে আবেদনপত্র রয়েছে। সো এই বিষয়গুলো আসতেও পারে আবার নাও আসতে পারে, কিন্তু এমন একটা বিষয় রয়েছে যেগুলো কিন্তু আসবে, সেটা হচ্ছে তোমার অধ্যায় থেকে প্রশ্ন। অধ্যায় থেকে প্রশ্ন কিন্তু করা হবে, মাস্ট বি। সেই জন্য তোমাকে প্রথম থেকেই ফোকাস দিতে হবে অধ্যায়ের প্রশ্নগুলোতে। এখন আমি তোমাকে হয়তো অধ্যায়ের প্রশ্নগুলো দাগাই দেবো, যেগুলো দাগাই দেবো সেগুলো ভালো করে পড়লেই তুমি কিন্তু ওখান থেকে অনেক মার্ক কিন্তু তুলে নিতে পারবা। তো তোমাকে শুধুমাত্র বলবো এতটুকুই, যে সেটা হচ্ছে লিখিতের জন্য বেশি একটা ফোকাস দেওয়ার প্রয়োজন নেই আপাতত। প্রথমত তুমি ফোকাস দেবা হলো তোমার অধ্যায় ভিত্তিক যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোতে ফোকাস দিলেই তুমি কিন্তু দেখা যায় যে সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক সবগুলোই কভার করতে পারতেছো। এবং পরবর্তীতে আমি তোমাদেরকে আর হচ্ছে এই রচনার জন্য, এদিকে লিখিতের জন্য কিছু সাজেশন দেবো, সেটাকে ফলো করবা, এই আর কি। সো প্রথমের দিকে তোমরা কি করবা, অধ্যায়ের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে ফোকাস দিবা। প্রথম অধ্যায় রয়েছে তোমাদের বাংলা ব্যাকরণ এবং বাংলা ব্যাকরণ পাঠের গুরুত্ব। তো এখান থেকে তোমরা বাংলা ব্যাকরণের সংজ্ঞাটা অবশ্যই পড়ে নিবা, এবং এই দিক থেকে পরবর্তীতে তোমরা ব্যাকরণের যে আলোচ্য 4টা বিষয় রয়েছে, এই 4টা বিষয় অবশ্যই পড়তে হবে। এই 4টা বিষয় থেকে প্রশ্ন আসবেই। তো এখান থেকে হয় তোমাদের অতি সংক্ষিপ্ত থেকে আসবে যে আলোচ্য বিষয় কয়টি সেটা লেখো, এবং সংক্ষিপ্তের জন্য যদি আসে তাহলে এই পুরোটাই তোমাদের লিখতে হবে। এরপরে তোমরা ব্যাকরণের শ্রেণী বিভাগটা পড়ে নিবা। এই শ্রেণী বিভাগটা কিন্তু তোমাদের সংক্ষিপ্ত এবং রচনামূলক দুই ক্ষেত্রে আসতে দেখা যায়, এবং এই দিক থেকে তোমাদের যে ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব, এটা কিন্তু রচনামূলকের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। অর্থাৎ তোমরা কিন্তু রচনামূলকের জন্য এই প্রশ্নটা পাবাই, এবং প্রতিবারে কিন্তু এই রচনামূলকের জন্য ব্যাকরণ পাঠের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা এটা আসে। সো এরপরে দেখো তোমাদের সংক্ষিপ্তের জন্য যে প্রশ্নগুলো পড়তে হবে, এখান থেকে 1 থেকে হক বইয়ে দেখো 1 থেকে 8 পর্যন্ত যে প্রশ্নগুলো দেখতেছো তুমি সবগুলোই পড়ে নেবা ভালো করে। আর যদি তোমাদের এখন সময় রয়েছে, তোমরা চাইলে কিন্তু সবগুলো প্রশ্ন একবার হলেও পড়ে নেওয়ার চেষ্টা করবা, কারণ প্রশ্নগুলো অনেক ছোট এবং ইজি প্রশ্ন। এখানে 22টা প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলো একটু পড়ার চেষ্টা করবা, কারণ ব্যাকরণ এই প্রথম যে অধ্যায়টি রয়েছে এই অধ্যায় থেকে কিন্তু সবচেয়ে বেশি অতি সংক্ষিপ্ত আসতে দেখা যায়। এরপরে তোমাদের সংক্ষিপ্তের জন্য যে প্রশ্নগুলো পড়বা, 1 নাম্বারটা পড়বা, যেটা একটু আগেই বললাম যে আলোচ্য বিষয় ব্যাকরণের। এর পরবর্তীতে তোমরা এদিক থেকে ব্যাকরণের শ্রেণী বিভাগ যেটা রয়েছে, একটু আগে যেটা বললাম এইটা পড়ে নিবা। ঠিক আছে? আর ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা এইটা পড়ে নিবা। সো এখন যেটা হচ্ছে, ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা কিন্তু মূলত রচনামূলকেই আসতে দেখা যায়। যদি রচনামূলকে আসে তাহলে কিন্তু এতটুকু লেখা যাবে না, ওই যেটা বড়টা একটু আগে দেখাই দিলাম ওইটা কিন্তু পড়তে হবে। এর পরবর্তীতে দেখো তোমাদের দ্বিতীয় যে অধ্যায় রয়েছে বাংলা ভাষা। এই বাংলা ভাষা হতে তোমাদের ভাষার সংজ্ঞাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, প্রতিবারই আসতে দেখা যায়। তো বাংলা ভাষা কাকে বলে বা ভাষা কাকে বলে, এই প্রশ্নটা একটু পড়ে নিবা। সো এই দিক থেকে তোমাদের যে প্রশ্নগুলো পড়তে হবে এখন। এরপরে ভাষার যে শ্রেণীবিভাগ যেটা রয়েছে, ক্রম বিকাশ রয়েছে বাংলা ভাষার, এই ক্রম বিকাশের ছকটা একটু পড়ে যাবা। এই প্রশ্নটা যদি আসে তাহলে বড় প্রশ্নের জন্য, অর্থাৎ রচনামূলক প্রশ্নের জন্য কিন্তু আসতে পারে, তবে তেমন একটা বেশি গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি রয়েছে সেটা হলো যে এই নিচের যে প্রশ্নটি, বাংলা সাহিত্যের যুগ বিভাগ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বাংলা সাহিত্যের যুগ বিভাগটা অবশ্যই পড়তে হবে। সো এই দিক থেকে এরপরে তোমাদের সাধু ভাষা এবং চলিত ভাষা রয়েছে।
তো তোমরা চাইলে দুইটা কাজ করতে পারো, একটা হচ্ছে সাধু ভাষার বৈশিষ্ট্য আর চলিত ভাষার বৈশিষ্ট্য পড়তে পারো, অথবা তোমরা আরেকটা কাজ করতে পারো, এই দিক থেকে তোমাদের দেখো সাধু ভাষা আর চলিত ভাষার মধ্যে পার্থক্য, তুমি যদি এইটা পড়তে পারো তাহলে দেখা যায় তোমাদের বৈশিষ্ট্যটাও কিন্তু হয়ে যাবে। তো তোমরা যে কোনো একটা করতে পারো, হয় তোমরা সাধু ভাষা এবং হচ্ছে চলিত ভাষার বৈশিষ্ট্য পড়তে পারো এবং ওই বৈশিষ্ট্যগুলোকেই পরবর্তীতে পার্থক্যের মাধ্যমে প্রকাশ করতে পারো, অথবা তোমরা এই পার্থক্যটা পড়ে নিবা, কারণ এই পার্থক্যটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা তোমাদের রচনামূলকেও আসতে পারে অথবা সংক্ষিপ্ততেও আসতে পারে। তো এইটা পড়লে কিন্তু ওই দিকের ওই প্রশ্নগুলোও হয়ে যাবে। সো এখান থেকে আর তেমন কিছু নেই গুরুত্বপূর্ণ, তবে এখান থেকে আঞ্চলিক ভাষা কাকে বলে, উপভাষা কাকে বলে, এটা একটু আস্তে দেখা যায়, এবং এখান থেকে তোমাদের আঞ্চলিক ভাষার বৈশিষ্ট্যটা সংক্ষিপ্তের জন্য কিন্তু আসে। এরপরে তোমার প্রমিত ভাষা কাকে বলে এবং পরিমিত ভাষার বৈশিষ্ট্যগুলো কিন্তু আস্তে দেখা যায়। এরপরে দেখো অতি সংক্ষিপ্তের জন্য যেটা বলতেছিলাম ভাষা কাকে বলে, 1 নাম্বারটা পড়বা। এরপরে তোমরা এখান থেকে 3 নাম্বার, 4 নাম্বার এবং 5 নাম্বারটা পড়বা। আর এই দিক থেকে তোমরা যেগুলো পড়বা সেটা হচ্ছে 8 নাম্বারটা পড়বা এবং 11 নাম্বার, 12 নাম্বার, আর এই দিক থেকে পড়বো হলো 15, 16, 17 নাম্বার এবং 18 নাম্বার। সো এখান থেকে তারপর নিচে দেখো আরও যে প্রশ্নগুলো রয়েছে 19 নাম্বার অথবা 20 নাম্বার, এই প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? কারণ এই প্রশ্নগুলো দেখা যায় যে তোমাদের বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষাতেও আসে কিন্তু। তো এই প্রশ্নগুলো তোমরা চেষ্টা করবা যে 33টা প্রশ্ন রয়েছে, সবগুলো প্রশ্ন একবার হলেও চোখ বুলিয়ে নেওয়ার, কারণ তোমাদের যেহেতু পরীক্ষার সময় রয়েছে, অনেক দিন বন্ধ দেওয়া হয়েছে, তো তোমরা চেষ্টা করবা সবগুলো প্রশ্ন একবার হলেও পড়ার। কিন্তু বোর্ডের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোকে একটু বেশি বেশি করে পড়বা, কারণ বোর্ডের প্রশ্নগুলোই আসে, আর তেমন ব্যতিক্রম কোনো প্রশ্ন আসতে দেখা যায় না। তো এরপরে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে 1 নাম্বারটা পড়বা যে ভাষা বলতে কী বোঝায় এবং ভাষার দুইটা যে রূপ রয়েছে সেই দুইটা রূপ সম্পর্কে আলোচনা করো। এরপরে তেমন এগুলো আসবে না। আর এদিক থেকে তোমরা যেটা পড়বা সেটা হলো যে যেটা বলতেছিলাম আঞ্চলিক ভাষা কাকে বলে এবং এর বৈশিষ্ট্য, অর্থাৎ 4 নাম্বারটা পড়বা। আর এই দিক থেকে তোমরা নিচে 6 নাম্বারটা পড়বা, 8 নাম্বারটা পড়বা। আর এইদিকে তোমাদের 10 নাম্বার, 11 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, 10 নাম্বার এবং 11 নাম্বার এই দুইটা প্রশ্ন পড়তে হবে, ঠিক আছে? আর এখান থেকে তোমাদের তেমন কিছু নেই। এরপর এইদিকে দেখো তোমরা, এই দিক থেকে যদি দেখো তোমরা রচনামূলকের প্রশ্নগুলোকে, তাহলে এখান থেকে যেটা বলতেছিলাম যে সাধু ভাষা এবং চলিত ভাষার মধ্যে পার্থক্য, এই পার্থক্যটা পড়বা, কারণ এটা রচনামূলকেও আসে, আবার দেখা যায় তোমাদের ওই সংক্ষিপ্ততেও আসে। এবং তোমাদের 2 নাম্বার যে প্রশ্নটা দেখতেছো এটাও কিন্তু বলা হয়েছে প্রথমের দিকে যে আমাদের ভাষার যে যুগটা রয়েছে বাংলা ভাষা, সেই যুগের শ্রেণী বিভাগটা একটু আলোচনা করতে হবে। সো যেগুলো দাগাই দিয়েছি এগুলো পড়লেই মোটামুটি হয়ে যাবে দ্বিতীয় অধ্যায় সম্পর্কে। এরপরে দেখো তোমাদের যে তৃতীয় যে অধ্যায়টি রয়েছে ধ্বনিতত্ত্বের অধ্যায়, এই ধ্বনিতত্ত্বের অধ্যায় থেকে অতি সংক্ষিপ্তের জন্য যে প্রশ্নগুলো পড়বা, আসলে এখানে তেমন কিছু দাগা দেওয়ার কিছুই নেই, কারণ দেখো তোমাদের এখানে যে বোর্ডে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু এরা উল্লেখ করে দিয়েছে। সো অবশ্যই মাস্ট বি তোমরা বোর্ডের প্রশ্নগুলো পড়বা, অর্থাৎ দেখো নত্যবিধান কাকে বলে, সত্যবিধান কাকে বলে, এই প্রশ্নগুলো পড়বা। আর এই দিক থেকে তোমাদের যে ধ্বনি ও বর্ণের মধ্যে দুইটা পার্থক্য, এই প্রশ্নটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা পড়বা। আর এই দিক থেকে তোমরা ঘোষ ধ্বনি, অঘোষ ধ্বনি কাকে বলে, এই প্রশ্নগুলো পড়বা। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি এখানে মোট রয়েছে প্রশ্ন হলো 15টা অতি সংক্ষিপ্তের জন্য। এই 15টা প্রশ্ন যদি তুমি একটু ভালো করে পড়ে যাও তাহলে এখান থেকেই তুমি কমন পেয়ে যাবা 2 থেকে 3টা প্রশ্ন। আবার এখান থেকে দেখো সংক্ষিপ্তের জন্য যে প্রশ্নগুলো পড়তে হবে, 1 নাম্বারটা অবশ্যই পড়বা এবং 2 নাম্বারটা পড়বা, 3 নাম্বারটা পড়বা। অর্থাৎ এখানে দেখো 1 নাম্বার যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটা কিন্তু একটু ইম্পর্টেন্ট বেশি, এবং এখান থেকে যে 2 নাম্বার এবং 3 নাম্বার যে প্রশ্নটা রয়েছে এগুলো কিন্তু সেম প্রশ্ন। সেম বলতে কীরকম, যে তোমরা যখন রচনামূলকের জন্য নত্যবিধান এবং সত্যবিধানের বৈশিষ্ট্যগুলো পড়বা অথবা নিয়মগুলো পড়বা তখন কিন্তু তোমাদের এই প্রশ্নগুলো হয়ে যাবে। সো সেই জন্য আর কি এই 2টা প্রশ্ন সেম প্রশ্ন, ওই তোমার রচনামূলক যখন পড়বা তখন এগুলো প্রশ্ন হয়ে যাবে। এরপরে তোমার নিচে যে 4 নাম্বারটা রয়েছে 4 নাম্বারটা একটু পড়বা এবং এই দিক থেকে তোমরা 5 নাম্বারটা পড়বা। আর এখন যেটা 4 নাম্বারটা বললাম এই 4 নাম্বারটা 6 নাম্বারটা কিন্তু একই, তবে এখানে রয়েছে 5টা নিয়ম আর ওখানে ছিল মাত্র 2টা নিয়ম, তাই না? তো এইটা পড়ার চেষ্টা করবা, তাহলে 4 নাম্বারটাও হয়ে যাবে। আর এই দিক থেকে তোমরা ইকারের 7টা ব্যবহার, এই নিয়মটাও একটু পড়ে যাবা, কারণ এটাও আসতে পারে, ইকার নয়তো এইটা, ঠিক আছে? এইটা অথবা হচ্ছে তোমার এইটা। সো অবশ্যই তোমরা 7 নাম্বার পর্যন্ত প্রশ্নগুলো সংক্ষিপ্তের জন্য পড়ার চেষ্টা করবা। এবার এখানে একটা তোমরা গুরুত্বপূর্ণ বিষয় দেখো, সেটা হলো যে শুদ্ধ বানান। তো এখানে তোমরা যে প্রশ্নগুলো দেখতেছো 23 নাম্বার তোমাদের হক বই 66 পৃষ্ঠার, এই সবগুলো প্রশ্নই সুন্দর করে পড়বা এবং খাতায় বারবার লিখবা, যাতে করে তোমাদের এইগুলো ভুল না হয়, কারণ এগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন করা হবে যে কোনটা শুদ্ধ আর কোনটা হচ্ছে অশুদ্ধ। এই তোমরা পড়বা হচ্ছে এইদিকে সবগুলো পড়ার চেষ্টা করবে, ঠিক আছে? এখান থেকে সবগুলোই পড়বা। আর এই দিকে তোমাদের 26 নাম্বার যে প্রশ্নগুলো রয়েছে এগুলো পড়বা, ঠিক আছে? তাহলে এখান থেকে তোমার 23 নাম্বার আর হচ্ছে 26 নাম্বার এগুলো পড়বা। এগুলো কিন্তু তোমাদের অতি সংক্ষিপ্তের জন্য আর কি আসে, যে সংক্ষিপ্তের জন্য 2 থেকে 3টা প্রশ্ন দেয়, 2 থেকে 3টা প্রশ্ন দেওয়ার পর বলে যে শুদ্ধ আছে কি নাকি অশুদ্ধ। শুদ্ধ হলে তোমরা শুদ্ধ লিখবা, আর অশুদ্ধ হলে তো অশুদ্ধ লেখার পর শুদ্ধটা বানানটা হয়তো তোমাদের লিখতে হবে, এই আর কি। আর এদিক থেকে এখন তোমাদের রচনামূলকের জন্য
আগে থেকেই বলছিলাম যে নত্যবিধান এবং সত্যবিধানের যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো অবশ্যই পড়তে হবে। আর এখান থেকে তোমার 4 নাম্বার যেটা রয়েছে, বাংলা একাডেমি কর্তৃক প্রবর্তিত যে প্রমিত বাংলা বানানের নিয়ম রয়েছে, এই বাংলা বানানের নিয়ম যেটা রয়েছে এই অনুচ্ছেদটা একটু পড়ার চেষ্টা করবে, ঠিক আছে? 4 নাম্বারটা এবং 5 নাম্বারটা রচনামূলকের জন্য পড়বা। এখান থেকে ইনশাল্লাহ কমন পাবা। তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কিন্তু এই নত্যবিধান সত্যবিধান। ইনশাল্লাহ পরীক্ষাতে কিন্তু এই নত্যবিধান সত্যবিধান আসার সম্ভাবনাটাই অনেক বেশি। এবার দেখো তোমাদের চতুর্থ অধ্যায়ে যে প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে অতি সংক্ষিপ্ত যে প্রশ্ন রয়েছে তার মধ্যে থেকে তোমরা 1 থেকে পুরো 11 নাম্বার পর্যন্ত তোমরা সবগুলো অতি সংক্ষিপ্তে পড়ার চেষ্টা করবা, কারণ এই প্রশ্নগুলো সবগুলোই সমান গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি কিন্তু একবারে বলতে পারবো না যে ওইটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তবে হ্যাঁ, এখানে তোমরা দেখতেছো বোর্ডেও কিছু প্রশ্ন রয়েছে, এই বোর্ডের প্রশ্নগুলো একটু বেশি ইম্পর্টেন্ট এগুলোর থেকে, ঠিক আছে? তবে 11 নাম্বার সবগুলো প্রশ্নই কিন্তু সমান গুরুত্বপূর্ণ। তো সবগুলো প্রশ্নই পড়ার চেষ্টা করবা, যে কোনো একটা প্রশ্ন কিন্তু এখান থেকে আসতে পারে। তবে এখান থেকে তোমাদের তদ্ভব শব্দ কাকে বলে এই প্রশ্নটা কিন্তু সবচেয়ে বেশি আসতে দেখা যায়। সো এই প্রশ্নটাতে একটু ফোকাস দেওয়ার চেষ্টা করবা। আর তোমাদের সংক্ষিপ্তের জন্য এখান থেকে এই প্রশ্নগুলো আসবে না, মানে এরকম কোনো বড় প্রশ্ন এরকম লিখিত প্রশ্ন আসবে না। এখান থেকে তোমাদের সংক্ষিপ্তের জন্য আসবে হলো বিপরীত শব্দ, সমার্থক শব্দ, এই প্রশ্নগুলো। সো ওগুলো আমরা পরে আলোচনা করব। আর এখান থেকে তোমার রচনামূলকের জন্য একটা প্রশ্ন পড়ে যাবা, সেটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হলো যে তোমাদের এই 1 নাম্বার যে প্রশ্নটা, ঠিক আছে? শব্দ কাকে বলে এবং শব্দের উৎপত্তি দিক এবং শব্দ কত প্রকার উদাহরণ সহ দেখো, ঠিক আছে? এই শব্দ কাকে বলে বা অর্থাৎ শব্দের শ্রেণী বিভাগ যেটা রয়েছে এই শব্দের শ্রেণী বিভাগটা পড়বা। শব্দের শ্রেণী বিভাগটা কিন্তু আসবে ইনশাআল্লাহ পরীক্ষাতে। হয় এইটা আসবে, নয়তো এদিক থেকে দেখা যায় তোমাদের বাক্যতত্ত্ব যেটা রয়েছে 5ম অধ্যায়ে বাক্যের শ্রেণী বিভাগ, ওইটা আসবে। হয় তোমাদের এইটা আসবে নয়তো এইটা আসবে। সো তোমরা এইটা পড়ে যাবা, ঠিক আছে? তো এবার দেখো 5ম যে অধ্যায়টি রয়েছে, 5ম অধ্যায়টা কিন্তু ওই 4র্থ অধ্যায়ের মতোই। এখান থেকে তোমাদের অতি সংক্ষিপ্তের জন্য কিছু প্রশ্ন হয়তো আসতে পারে এখান থেকে, যেমন তোমরা বাক্য কাকে বলে, ঠিক আছে? অথবা যে 2 নম্বর যে প্রশ্নটা দেখতেছো, হ্যাঁ, বাক্যের যে গুণগুলো রয়েছে এই বাক্যের গুণগুলো কিন্তু ইম্পর্টেন্ট। অর্থাৎ আকাঙ্ক্ষা কাকে বলে, যোগ্যতা কাকে বলে, আসক্তি কাকে বলে, এগুলো কিন্তু পড়তে হবে। এগুলোর মধ্যে থেকে কিন্তু যে কোনো একটা আসতে পারে। সো এই প্রশ্নগুলো একটু পড়ে যাবা, আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা কাকে বলে। আর তেমন কিছু পড়তে হবে না এখান থেকে। আর যেটা বলতেছি সেটা হলো যে সংক্ষিপ্তের জন্য আর কি, সংক্ষিপ্তের জন্য তোমরা চাইলে হচ্ছে আকাঙ্ক্ষা আসক্তির যে বিষয়টা রয়েছে, অর্থাৎ এই যে 1 নাম্বার যে প্রশ্নটা রয়েছে 1 নাম্বারটা পড়লেই হয়ে যাবে, এমন আর প্রশ্ন এখান থেকে আসবে না। 1 নাম্বারটা পড়লেই হবে। আর এখান থেকে ওই 4 নাম্বারটার মতোই যে সংক্ষিপ্তের জন্য বেশি একটা লিখিত প্রশ্ন আসে না। যেটা আসে সেটা হলো যে এর যে বাগধারা রয়েছে বা প্রবাদ যে বাক্যগুলো রয়েছে এই প্রবাদ বাক্যগুলো কিন্তু এই 5ম অধ্যায়েরই একটা অংশ। তো ওই প্রবাদ বাক্যগুলো কিন্তু আসে, ঠিক আছে? তো এখান থেকে তোমরা চাইলে আর তেমন কিছু নেই। তোমরা যদি বাক্যের এরপরে যে প্রশ্নটা রয়েছে যেটা দেবো সেটা হলো রচনামূলকের জন্য, সেটা হলো বাক্যের শ্রেণী বিভাগ যেটা রয়েছে এই বাক্যের শ্রেণী বিভাগটা মাস্ট বি পড়বা। অর্থাৎ এখানে তোমাদের যে সরল বাক্য, জটিল বাক্য, এই বাক্য যেগুলো রয়েছে, মিশ্র বাক্য, এই বাক্যগুলোর শ্রেণী বিভাগটা একটু পড়ার চেষ্টা করবা। তাহলে দেখা যায় তোমাদের ওই যদি ওইটা পড়তে পারো তাহলে দেখা যায় তোমাদের এইদিকে যে প্রশ্নগুলো রয়েছে সরল বাক্য, জটিল বাক্যের মধ্যে পার্থক্য, হ্যাঁ, অথবা সরল বাক্য, যৌগিক বাক্যের মাঝে পার্থক্য, এগুলো প্রশ্ন কিন্তু তোমাদের হয়ে যাবে। তো সেই জন্য তোমরা রচনামূলকটাতে একটু ফোকাস দিবা, যে বাক্যের শ্রেণী বিভাগ টা আলোচনা করো, ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবা। তাহলে আমাদের মোটামুটি 5ম অধ্যায় পর্যন্ত দাগানো শেষ, এবং 5ম অধ্যায় পর্যন্ত যতগুলো আমি এখন দাগাই দিলাম অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনামূলক, এই প্রশ্নগুলো পড়লেই কিন্তু তুমি এখান থেকে 60% মার্ক কমন পেয়ে যাবা ইনশাল্লাহ। এবং বাকি তোমাদের যে 40% মার্ক রয়েছে সেই 40% মার্ক কিন্তু এই যে এখান থেকে করা হবে, অর্থাৎ তোমার 4র্থ অধ্যায়ের যে বিপরীত শব্দগুলো দেখতেছো সেগুলো থেকে করা হবে, বা সমার্থক শব্দ, অথবা তোমার 5ম অধ্যায়ের এদিকে যেগুলো রয়েছে অর্থাৎ তোমার বাগধারা রয়েছে বা প্রবাদ যে বাক্য রয়েছে এই যে এখানে, সো এক কথায় প্রকাশ রয়েছে, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে। সো এই প্রশ্নগুলো সাধারণত সংক্ষিপ্তের জন্য আসবে। তবে একটা কথা হচ্ছে যে সংক্ষিপ্তের জন্য কোন প্রশ্নটা আসবে সেটা কিন্তু আমি সঠিকভাবে তোমাদেরকে একেবারে বলতে পারবো না। অর্থাৎ বোর্ড যেটা করবে সেটাই কিন্তু তোমাদের জন্য ফাইনাল হবে। ধরো বোর্ড তোমার জন্য সংক্ষিপ্তের জন্য 5ম অধ্যায় থেকে এক কথায় প্রকাশ এটা করতেছে, কিন্তু বাগধারা বা প্রবাদ বাক্য এটা করবে না, সেটা তাদের ব্যাপার। কিন্তু একেবারে আমি বলতে পারবো না যে এক কথা প্রকাশ এটা আসবেই, আবার বাগধারা এটাও আসবে, আবার প্রবাদ বাক্য এটাও আসবে, ঠিক আছে? এটা কিন্তু আমি বলতে পারবো না। হয় তোমাকে এক কথায় প্রকাশ দিবে অথবা তোমাকে বাগধারা দিবে। ঠিক একইভাবে তোমাদের এই 4র্থ অধ্যায় থেকেও কিন্তু সেম কাহিনীটাই হবে, যেখান থেকে হয় তোমাদের সমার্থক শব্দ দিতে পারে অথবা তোমাদের কি দিতে পারে, বিপরীত শব্দ দিতে পারে। তো আমি কিন্তু বলতে পারবো না যে সমার্থক শব্দ আসবে নাকি বিপরীত শব্দ আসবে। সেই জন্য কিন্তু এই বিষয়গুলোকে আমি শেষের দিকে রাখছি, কারণ এই বিষয়গুলো থেকে কমন পাওয়াটা খুবই মুশকিল। কিন্তু তোমাকে একটু আগে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু সবগুলোই তুমি কমন পাবা, বাট এগুলো থেকে কিন্তু তুমি কমন পাবা না।
এরপরে দেখো সেম ভাবে তোমাদের যে এখন লিখিত যে প্রশ্নগুলো রয়েছে, এই লিখিতের ক্ষেত্রে দেখবে তুমি রচনামূলকে 2টা প্রশ্ন বা 3টা প্রশ্ন পাবা, যার মধ্যে থেকে তোমার ভাব সম্প্রসারণ থাকতে পারে, অথবা তোমার থাকতে পারে কি ভাব সম্প্রসারণের পরিবর্তে সারাংশ বা সর্বাম্য এইটা থাকতে পারে, অথবা তোমার এইটার পরিবর্তে রচনা থাকতে পারে, অথবা তোমাদের এইটার পরিবর্তে থাকতে পারে আবেদনপত্র। তবে আবেদনপত্রটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এইটা আসবে ইনশাল্লাহ, এটাতে সন্দেহ নাই। তো আবেদনপত্রটা অবশ্যই পড়ে যাবা। আর রচনামূলকটা আসতে পারে অথবা নাও আসতে পারে, রচনামূলকের পরিবর্তে ভাব সম্প্রসারণ অথবা সারাংশ এগুলো আসতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এই 30% বা 40% মার্কগুলো কিন্তু একটু আনকমন। তবে আমি এগুলোকে আনকমনও আবার বলবো না, আবার কমনও বলবো না, কারণ দেখো আমাদের এখান থেকে যে প্রশ্নগুলো করা হবে, যেমন সমার্থক শব্দের প্রশ্ন বা বিপরীত শব্দের প্রশ্ন, এগুলো কিন্তু তুমি সবগুলোই জানো, ঠিক আছে? কোনো না কোনো এক সময় গিয়ে তুমি কিন্তু এগুলো মানে পড়ছিলা কোথাও না কোথাও। অর্থাৎ তুমি ক্লাস 9-10-এ যে সমার্থক শব্দ পড়ছো বা বিপরীত শব্দ পড়ছো, সেগুলোর মধ্য থেকে কিন্তু প্রশ্ন করা হবে। এমন না যে তুমি জীবনে কোনো কিছু পড়ো নেই এমন প্রশ্ন করা হবে, সবগুলো দেখবা যে তোমার জানার মধ্যে থেকে কিছু প্রশ্ন করা হবে, কিন্তু পরীক্ষার হলে গিয়ে হয়তো বা তোমার সেটা মনে পড়বে না। তো সেই কারণে তুমি কি একটা কাজ করবে, সেটা হলো যে এই প্রশ্নগুলো একবার হলো তুমি সমার্থক শব্দগুলো একবার হলো সবগুলোই দেখে যাবা, বিপরীত শব্দ সেম ভাবে সবগুলোই দেখে যাবা। একইভাবে তোমরা এদিক থেকে বাগধারা বা তোমাদের যে প্রবাদ বাক্যগুলো রয়েছে সেগুলো কিন্তু একবার হলেও তোমরা দেখে যাওয়ার চেষ্টা করবা। তোমাদের জানার মধ্যে থেকে প্রশ্ন আসবে, ব্যতিক্রম কিছুই আসবে না। ঠিক সেম বিষয় যে তোমাদের ভাব সম্প্রসারণ বলো, রচনা বলো, এগুলোও কিন্তু সেম। আমি কিন্তু এমনভাবে বলতে পারবো না যে ওই রচনামূলক বা ওই ভাব সম্প্রসারণটাই আসবে। তোমাদের যে কাজটা করতে হবে, তোমরা ক্লাস 9-10-এ বা এসএসসিতে তোমাদের জন্য যে তোমাদের ভাব সম্প্রসারণগুলো গুরুত্বপূর্ণ ছিল, সেই গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণগুলো পড়ে যাবা, ইনশাল্লাহ দেখবে ওখান থেকে তুমি কমন পেয়ে যাবা, ঠিক আছে? আর ভাব সম্প্রসারণ বলো বা রচনা বলো বা চিঠি বলো, এই বিষয়গুলো হচ্ছে তোমার নিজের দক্ষতার উপর। হ্যাঁ, তুমি যত ভালো এগুলো লিখতে পারবা বা যত ভালো এগুলো পড়বা, তত ভালোই কিন্তু তুমি লিখতে পারবা। সেই জন্য তুমি মোটামুটি ভাব সম্প্রসারণ 2 থেকে 3টা যদি ভালো পড়ো, তাহলে দেখা যায় তোমার ভাব সম্প্রসারণ যে কোনো আসুক না কেন, তুমি ওই আঙ্গিকে যদি একটু লিখতে পারো বা ওই প্রসেসে যে ভাব সম্প্রসারণ কীভাবে লিখতে হয় তুমি যদি ওইভাবে লিখতে পারো বানাই, তাহলেও কিন্তু তুমি ভালো মার্ক পাবা। আর এই দিক থেকে তোমাকে হ্যাঁ আমি ইয়ার জন্য একটা প্রশ্ন বলে দেবো, সেটা হলো রচনামূলকের জন্য। সেটা হলো যে কারিগরি শিক্ষার গুরুত্ব। রচনামূলকের জন্য এই প্রশ্নটা একটু পড়ে যাবা, কারিগরি শিক্ষার গুরুত্ব। রচনামূলকের জন্য এই প্রশ্নটা খুব বেশি ইম্পর্টেন্ট। এইখানে আসছে কিনা আমি জানি না, তবে তোমাদেরকে এটা আমি পার্সোনালভাবে বললাম, সেটা হলো যে কারিগরি শিক্ষার গুরুত্ব। রচনামূলকের জন্য এটা একটু পড়ে যাবা। আর আবেদনপত্রের জন্য অবশ্যই প্রথম যে প্রশ্নটা রয়েছে, অর্থাৎ চাকরির জন্য আবেদনপত্র, হ্যাঁ এটা তোমরা চাইলে হচ্ছে এই যে কি বলে তোমাদের যে আমাদের ইংলিশে যে প্রশ্নটা রয়েছে, হ্যাঁ ওই প্রশ্নটার মতোই এই প্রশ্নটা, মানে হচ্ছে তোমাদের সিবি সহ যেটাকে বলে কারিকুলাম ভিটা, তো সবগুলোই মানে নিজের নাম বাবার নাম, হ্যাঁ যেভাবে লিখতে হয় সেভাবে আর কি দেখার চেষ্টা করবা। তো এই আর কি তোমাদের মোটামুটি, আর তেমন কিছু পড়তে হবে না, এখান থেকে আবেদনপত্রটা অবশ্যই পড়ে যাবা, এতটুকুই বলবো। আর এদিক থেকে তোমার রচনামূলকের জন্য কারিগরি শিক্ষার গুরুত্ব আর ভাব সম্প্রসারণ যে কোনো 2 থেকে 3টা পড়ে যাবা, তাহলেই ইনশাল্লাহ হয়ে যাবে, আর তেমন কিছু এখানে পড়তে হবে না।